বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সিপিসি অর্থাৎ দেওয়ানি নিয়ে আলোচনা করব। অর্থাৎ দেওয়ানিতে 18 থেকে 32 ধারা পর্যন্ত নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ 18তে কী বলেছে সে বিষয়ে আমরা এখন জানব। 18তে বলেছে আদালতে স্থানীয় এখতিয়ার যদি অনির্দিষ্ট হয় সেক্ষেত্রে কোথায় মোকদ্দমা দায়ের করতে হবে। অর্থাৎ আদালতে স্থানীয় এখতিয়ার যদি অনির্দিষ্ট হয় সেক্ষেত্রে হচ্ছে 2 বা ততোধিক আদালত, অর্থাৎ স্থাপর সম্পত্তি যদি হয় সেক্ষেত্রে 2 বা ততোধিক আদালতে মোকদ্দমা দায়ের করা যাবে। নাম্বার 2 হচ্ছে যে অনিশ্চয় যদি থাকে সে অনিশ্চয়তার ন্যায়সঙ্গত কারণ। 3 নম্বর হচ্ছে মোকদ্দমাটার প্রকৃতি কী এবং মূল্য যেটা প্রকৃত মূল্য সেটা এখতিয়ারে থাকবে। এরপর আমরা চলে যাই ধারা 19-এ কী বলেছে। ধারা 19-এ বলেছে কোনো ব্যক্তি বা অস্থাবর সম্পত্তি যদি ক্ষতিপূরণ হয় সেটা ক্ষতিপূরণের মোকদ্দমাটা কোথায় দায়ের করবে। অর্থাৎ যদি অস্থাবর সম্পত্তি বা কোনো ব্যক্তি যদি ক্ষতিপূরণ হয় সেক্ষেত্রে স্থানীয় এখতিয়ার মধ্যে বা সীমারেখার মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। অর্থাৎ যে এলাকায় ঘটনাটি ঘটেছে বা যে আদালতের এখতিয়ার রয়েছে মোকদ্দমাটি গ্রহণ করার সেখানে দায়ের করতে হবে। নাম্বার 2 হচ্ছে যে বিবাদী যেখানে বসবাস করেন বা ব্যবসা করেন, এবং 3 নম্বর হচ্ছে 2 আদালতে যে কোনো এক জায়গায় মোকদ্দমা রুজু করা যাবে। এ হচ্ছে ধারা 19। তাহলে আমরা 20-এ চলে যাই। 20-এ বলেছে বিবাদী যেখানে বসবাস করেন বা মোকদ্দমা কার্যত হয় সেখানে যে কোনো বা অন্যান্য মোকদ্দমা রুজু করা যাবে। এ হচ্ছে ধারা 20। আর ধারা 21-এ কী বলেছে। ধারা 21-এ বলেছে এখতিয়ার বিষয় আপত্তি। এখন এখতিয়ার বিষয় আপত্তিটা কী সেটা আমরা জানব। এখতিয়ার বিষয় আপত্তি হচ্ছে যে প্রথম আদালত সম্ভাব্য সুযোগ বা বিরোধযুক্ত প্রশ্ন উপস্থাপনের পূর্বে বা সময় বা আপিল বা রিভিশন আদালত, এটা হচ্ছে 21। তাহলে ধারা 22-এ কী বলেছে আমরা চলে যাই। ধারা 22-এ বলেছে যেটা একাধিক আদালতে স্থানান্তর করা যায় বা একাধিক আদালতে মোকদ্দমা রুজু করা যায় বা মামলাটা স্থানান্তরের ক্ষমতা, মানে এক আদালত থেকে আরেক আদালতে যে স্থানান্তর করবে সে বিষয়ে আলোচনা করেছে। তাহলে আমরা ফার্স্টে পাবো যে 22-এ হচ্ছে 22-এ বলেছে সেটা বলেছে যে 2 আদালত যেটা থাকে 2 আদালতের 2 বা ততোধিক আদালতে হতে পারে, 2 বা ততোধিক আদালতে হতে পারে। বিবাদী অপরপক্ষকে অবশ্যই নোটিশ দিবে এবং সর্বোপরি হচ্ছে সম্ভাব্য সুযোগ বা প্রশ্ন নির্ধারণের পূর্বে হতে হবে। এগুলো হচ্ছে 22। এরপর হচ্ছে 23 হচ্ছে কোথায় কোন আদালতে আবেদন করবে। এটা হচ্ছে ধারা 23-এ বলেছে কোন আদালতে আবেদন করবে। অর্থাৎ আমরা দেখতে পাই যে একই আদালতের অধীন উক্ত আপিল আদালত যেটা রয়েছে সেটা, অর্থাৎ আর নাম্বার 2 হচ্ছে ভিন্ন আদালত যেটা বলা হয় হাইকোর্ট। এ হচ্ছে ধারা 23। 24-এ বলেছে যে স্থানান্তর বা প্রত্যাহারের ক্ষমতা, অর্থাৎ মামলাটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারবে বা প্রত্যাখ্যান করতে পারবে সেটা বিষয়ে আলোচনা করেছে ধারা 24-এ। 24-এ বলেছে যে কোনো পক্ষ অর্থাৎ যে কোনো ব্যক্তি যদি যে কোনো ব্যক্তি ইচ্ছাক্রমে যদি বা যে কোনো ব্যক্তি বা যে কোনো পক্ষ যদি আবেদন করে সেটা। নাম্বার 2 হচ্ছে স্বতঃপ্রতভাবে, এবং নাম্বার 3 যেটা বলেছে সেটা হচ্ছে মোকদ্দমা হোক, আপিল হোক বা যে কোনো কার্যক্রম হোক সেটা অবশ্যই হাইকোর্ট বা জেলা আদালত করতে পারে। এই হচ্ছে ধারা 24। 25 বলছি না আমরা, 26 বলবো। 26 হচ্ছে অবশ্যই দেওয়ানি মোকদ্দমা অর্থাৎ আর্জির মাধ্যমে মোকদ্দমাটা রুজু করতে হয়, এটা বলেছে ধারা 26। এরপর হচ্ছে ধারা 27 আমরা জানি সবাই, সেটা হচ্ছে সমন। এরপর হচ্ছে 32-এ কী বলেছে। 32-এ বলেছে কোনো ব্যক্তি যদি সমনটা অমান্য করে সেক্ষেত্রে দ্বন্দ্বটা কী হবে। তাহলে আমরা চলে যাই যে অমান্য করলে দ্বন্দ্ব কী হতে পারে। ফার্স্ট হচ্ছে তাকে গ্রেপ্তার পরোয়ানা দিবে, তাকে গ্রেপ্তার করার বিষয়ে। নাম্বার 2 হচ্ছে তার সম্পত্তিটা প্রয়োগ করবে এবং সম্পত্তি সেটা কী করবে, বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করবে। নাম্বার 3 হচ্ছে আপ টু 500 টাকা জরিমানা করবে, এবং সর্বশেষ যেটা হচ্ছে তাকে একটা হচ্ছে জামানত হিসেবে দেওয়ার নির্দেশ প্রদান করবে। সে যদি জামানত দিতে অস্বীকার করে সেক্ষেত্রে অবশ্যই তার জেল হবে। এ হচ্ছে 32। আর 35 হচ্ছে কস্ট অর্থাৎ খরচটা হচ্ছে কত টাকা হবে, অর্থাৎ খরচাদি হচ্ছে বার্ষিক যে বছরের 6% সেটা খরচাদি হবে। এটা বলেছে হচ্ছে 35-এ বলেছে, এবং